এখন এইটা লম্বায় কতখানি হবে এদিকে, এদিকে লম্বায় কতখানি, খালের চওড়া যতখানি ততখানি, এদিকে খালের চওড়া যতখানি ততখানি। এটা একটা আয়তাকার ড্যাম। কি ধরনের ড্যাম? আয়তাকার ড্যাম। ঠিক আছে, এই আয়তাকার ড্যাম এটা খুব মানে বেসিক বোঝার জন্য আমাদেরকে এটা দরকার হবে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম অঙ্কগুলো তোমাদের ট্রাপিজয়েডাল সেকশনের ড্যাম। কোন সেকশন? ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েডাল সেকশনটা কী রকমের? এর পানি যে পাশে থাকবে, এই পাশে ধরো পানি আছে, যে পাশে পানি আটকায় রাখছি আমরা, ওই পানির পাশটা খাড়া থাকবে। পানির পাশটা কি খাড়া থাকবে, কিন্তু অন্য পাশটা এই রকমের ভাবে ঢালে থাকবে। তাহলে এটা একটা ট্রাপিজিয়ামের মতো হইল না? এটা একটা কি ট্রাপিজিয়ামের। এ লম্বায় খালের চওড়া যতখানি ততখানি আছে। লম্বায় কতখানি? খালের চওড়া যত, এদিকে খালের চওড়া যত ততখানি আছে। ঠিক আছে, এই পাশে কি আছে? পানি আছে। এই পানিটা যে পাশে আটকায় ওই পাশটার নাম হইছে হিল, এই পাশটার নাম কি? হিল। ঠিক আছে, আচ্ছা আমরা পায়ে জুতায় হিল থাকে না? হিল কোন পাশে থাকে? গোড়ালির পাশে। কোন পাশে থাকে? গোড়ালির পাশে। আর সামনের দিকের অংশটারে আমরা বলি টো। সামনের দিকের অংশটারে কি বলি? টো। এই পায়ের গোড়ালির দিকের অংশটারে আমরা কি বলি? হিল বলি। আর মেয়েদের যে হিল থাকে ওটা গোড়ালি বরাবরই থাকে নিচের দিকে। ঠিক আছে, তাহলে এই অংশটা কি? হিল। আর এই সামনে যে অংশটা থাকে এটার আমরা বলি কি? টো। তাহলে দুইটা পাশ বুঝছি। আচ্ছা, এখন এই যে হিলের পাশ, এই পাশই মূলত পানিটা আটকায় রাখবে। ঠিক আছে, আর এই টোয়ের পাশ এ পাশে মূলত মানে তোমার এটা যাতে এদিকে সইরা না যায়, এ যেন উল্টায়া না পড়ে, এই জন্য আমরা এটাকে খাড়াভাবে চাইলে দিতে পারতাম। প্রথমে যেটা আঁকছিলাম আয়তাকার, ওভাবে চাইলে আমরা চাইলে এইভাবে ঢালে না দিয়ে এভাবে খাড়াভাবে নামাই দিতে পারতাম না? তাইলে কি সমস্যা হইতো? এদিকে উল্টায়া যাইতে পারতো, এরপরে এদিকে গড়ায় যাইতে পারতো বা সইরা যাইতে পারতো। কিন্তু এখন এই পাশটা আমরা ঢালে দেওয়ার কারণে এখানে নিচের দিকে এক নম্বরে এর ওজন বাইরে গেছে। ঠিক আছে, দুই নম্বরে উল্টায়া সহজে পড়তে পারবে না। উল্টায়া পড়লে এই পয়েন্ট বরাবর উল্টাইয়া পড়া লাগবে নাকি? এই পয়েন্ট বরাবর উল্টাইয়া পড়া লাগবে না? তাহলে এই পয়েন্ট বরাবর উল্টাইয়া পড়তে তাকে অনেক ধকল পাড়ি দিতে হবে। আমরা কেন কি কারণে ড্যাম ব্যর্থ হয় সেটা দেখব। মূলত আমরা ড্যামের স্থির থাকবে কিনা, একটা ড্যাম স্থির থাকবে কিনা এটা ডিপেন্ড করে চারটা শর্তের উপর। কয়টা শর্তের উপর? চারটা শর্তের উপর। এক নম্বরে সে টান পীড়ন প্রতিরোধ করতে পারবে কিনা, সে টান পীড়ন প্রতিরোধ করতে পারবে কিনা। দুই নম্বরে সে উল্টায়া পড়বে কিনা, সে উল্টায়া পড়বে কিনা, এই ড্যামটা পানির চাপের কারণে উল্টায়া পড়বে কিনা। যদি পড়ে তো তাহলে স্থির আর থাকবে না, থাকবে স্থির আর থাকবে না। তাহলে স্থির থাকার জন্য উল্টায়া পড়বে কিনা এটাও আমাদের যাচাই করতে হবে। দুই নম্বরে, তিন নম্বরে দেখতে হবে এ পিছলায়া যাবে কিনা, এ পিছলায়া যাবে কিনা। অর্থাৎ এই যে ড্যামটা আমরা যে বানাইছি নিচে তো কি আছে? মাটির স্তর আছে না? নিচে কি আছে? মাটির স্তর। মাটির উপরই তো বানাবো আমরা নাকি? তাহলে এই যে নিচে যে বেড আছে, নিচে যে ওটাকে আমরা বলি ফাউন্ডেশন বেড। কি বেড? ফাউন্ডেশন বেড। নিচের যে মাটির যে স্তর ওর উপরই তো বানাইছি, তো ওর সাথে এই যে ড্যামের যে নিচের তলদেশ এর মাঝখানে ঘর্ষণজনিত যে প্রভাব সেটা কী রকমের আছে। ঠিক আছে, তো ঘর্ষণের বলের পরিমাণ বেশি কম হওয়ার কারণে এ পিছলাইয়া যাইতে পারে। বোঝা গেছে কথা? তাহলে পিছলাইয়া যাবে কিনা, তাহলে কয়টা পাইলাম? তিনটা পাইলাম এখন পর্যন্ত। একটা হচ্ছে কি টান পীড়ন প্রতিরোধ করতে পারবে কিনা বা টান পীড়ন বিহীন হবে কিনা, দুই নম্বরে সে উল্টায়া যাবে কিনা, তিন নম্বরে পিছলাইয়া যাবে কিনা, এবং সর্বশেষ এ বৈশা যাবে কিনা, এর নিচের দিকের মাটির অবস্থা কি, এ অসম বসন হবে কিনা, এর বসন হবে কিনা। বোঝা গেছে কথা? এই বসন, এই চারটা জিনিস আমরা নিরীক্ষা করব রচনামূলকের ম্যাথে। কোন ম্যাথে? রচনামূলকের ম্যাথে যেয়ে চারটা জিনিস নিরীক্ষা করে আমরা দেখব। এখন আমরা এই ড্যামটা সম্পর্কে একটু হালকা ধারণা নেই, ড্যামটার কোন জায়গার নাম কি এবং আমরা সূত্র প্রয়োগ করার সময় কি কি তথ্য আমাদের লাগবে। এই ড্যামের উপরের চওড়া দেখো এক রকমের, নিচের চওড়া আর এক রকমের। উপরের চওড়া কম, উপরের চওড়াটাকে আমরা ধরবো ছোট হাতের এ, নিচের চওড়াটাকে ধরবো ছোট হাতের বি। ঠিক আছে, এ এবং বি। এই যে ড্যামটা, এই ড্যামের টোটাল যে উচ্চতা, এই নিচ থেকে উপর পর্যন্ত টোটাল যে উচ্চতা, এটাকে আমরা বড় হাতের এইচ দিয়ে প্রকাশ করব। কি দিয়া? বড় হাতের এইচ দিয়ে প্রকাশ করব। এখন এই ড্যামের যতখানি ড্যাম আছে ততখানিকে কিন্তু পানি থাকে না। পানি উপর থেকে নিচের দিকে, পানির যে লেভেলটা এটা কি এই বরাবরে থাকবে? তাইলে তো উপর দিয়ে পানি
ফ্লো করবে, তাই না? তাহলে এখন উপরে কিছু অংশ ফাঁকা থাকে, এটাকে আমরা বলি ফ্রি বোর্ড। কি বলি? ফ্রি বোর্ড। কিছু অংশ ফ্রি বোর্ড থাকে। তাহলে এই ফ্রি বোর্ড বাদে পানি যে উচ্চতায় আছে, ধরলাম পানি এই উচ্চতায় আছে, তাহলে এই নিচ থেকে পানির যে উচ্চতা এটাকে আমরা প্রকাশ করব ছোট হাতের এইচ দিয়া। কি দিয়া? ছোট হাতের এইচ দিয়া। এই যে ড্যাম, এই ড্যামের একটা নিজস্ব ওজন আছে। এই ড্যামের একটা কি নিজস্ব ওজন আছে। এই নিজস্ব ওজনটা কাজ করে কোন বরাবরে জানো? এই ড্যামের ভরকেন্দ্র বরাবর নিচের দিকে। এই ড্যামের ভরকেন্দ্র বরাবর নিচের দিকে। তাইলে আমরা ধরলাম এই ড্যামের ভরকেন্দ্রটা এইখানে আছে, ধরো এই বরাবরে ভরকেন্দ্রটা আছে। তাহলে এই বরাবরে নিচের দিকে কাজ করবে এই ড্যামের ওজন ডাব্লু। ঠিক আছে? ডাব্লু এই বরাবরে নিচের দিকে কাজ করলো। আচ্ছা, এই যে ড্যামের এই পাশে তো আমরা বলছি কি পানি আছে, এই পানি কি দিতেছে? পাশে চাপ দিতেছে না? পানি ড্যামের পাশে কি চাপ দিতেছে। তাহলে এই পানির চাপ আমরা হাইড্রোলিক্সে পড়ে আসছি একেবারে উপরের যে লেভেল, উপরিতলে চাপের পরিমাণ জিরো। চাপের পরিমাণ কি জিরো। আর যত নিচে যাবে তত চাপের পরিমাণ বাড়বে, চাপের তীব্রতা বাড়বে, তাই না? চাপের তীব্রতা ডিপেন্ড করে কার উপর? গভীরতার উপর। কার উপর? গভীরতার উপর। গভীরতা যত গভীরে যাবা তত তীব্রতা বাড়বে। উপরে চাপের পরিমাণ জিরো, উপরে চাপের পরিমাণ জিরো। আর নিচে এই বরাবরে সর্বোচ্চ, এবং এটা হচ্ছে ওমেগা এইচ। এটা কি? ওমেগা এইচ। তাইলে আমরা এই যে উচ্চতাটুকু, এই উচ্চতাটুকু এইচ আমরা একটু এদিকে আগায় লিখি। পানির যে উচ্চতা সেটা হচ্ছে এইচ, এরগুলো মুছা ফেলাই। তাহলে এই বরাবরে চাপের তীব্রতা জিরো, এইখানে কোনো চাপ নাই। যত নিচে আসতেছে তত চাপের তীব্রতা বাড়তেছে। আমি এরোগুলা বড় বড় কইরা আকার মানে হয়েছে যে যত গভীরে যাইতেছে তত চাপের তীব্রতা কি বাড়তেছে। আচ্ছা, তাহলে এই যে চাপের তীব্রতা সবার শেষে যাইয়া এখানে পাইলাম ওমেগা এইচ। এখন এটাকে আমরা বাইরের বিন্দুগুলো এভাবে মিলাই দিলে একটা ডায়াগ্রাম পাইতেছি। এই ডায়াগ্রামটাই মূলত চাপের তীব্রতার ডায়াগ্রাম। ঠিক আছে? এখন এই যে এ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের চাপ দিতেছে। এখন আমাদের দরকার এই পানি এই ড্যামের উপরে টোটাল কি পরিমাণে চাপ দিতেছে, টোটাল কি পরিমাণে চাপ দিতেছে। টোটাল যে চাপ দিতেছে এটাকে আমরা বড় হাতের পি দিয়া প্রকাশ করব। কি দিয়া? বড় হাতের পি দিয়া প্রকাশ করব। এই পি সমান এটা হবে চাপের তীব্রতা ইনটু ক্ষেত্রফল। আমরা জানি না মোট চাপ সমান চাপের তীব্রতা ইনটু ক্ষেত্রফল। এটা মুখস্থ জিনিস না। মোট চাপ সমান কি? হাইড্রোলিক্সে পড়ে আসছে চাপের তীব্রতা ইনটু ক্ষেত্রফল। এখন চাপের তীব্রতা বিভিন্ন জায়গায় বিভিন্নটা পাইছি না, এই জন্য আমাদের দরকার কি? গড় চাপ। কি বের করতে হবে? গড় চাপ। তাহলে গড় চাপ কি? উপরে পাইছি জিরো আর নিচে পাইছি কত? ওমেগা এইচ। এর 2 দিয়ে ভাগ দিলেই গড় চাপ পাওয়া যাব। এই গড় চাপের সাথে গুণ দেব এই যে পানি এই ড্যামের পাশে চাপ দিতেছে না, ওই পাশের ক্ষেত্রফল, ড্যামের এক পাশের ক্ষেত্রফল। তাহলে ড্যামের পাশের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এই ড্যামটা লম্বায় তো এখানে অনেকখানি আছে, খাল যতখানি চওড়া ড্যামও ততখানি লম্বা, তাই না? তাইলে এদিকে আছে দৈর্ঘ্য আর এদিকে আছে কি? প্রস্থ। তাহলে ওই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাইলে এখন ওই যে ক্ষেত্রফলটা, ওই ক্ষেত্রফলটা আসলে দৈর্ঘ্য আমাদের জানা নাই, কিন্তু দৈর্ঘ্যে আমরা 1 মিটার ধরবো। দৈর্ঘ্যে কয় মিটার ধরবো? তাইলে এদিকে এই যে এল সমান কয় ধরলাম? 1 ধরলাম। আর এই যে হ্যাঁ সবসময় ধরবো ড্যামের ক্ষেত্রে সবসময় 1 মিটার ধরে আমরা ডিজাইন করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এদিকে তো গেল এল সমান 1 মিটার, আর এদিকে উচ্চতা কি পুরোটা ধরবা? পানি কি পুরোটা জুড়ে আছে? পানি আছে ছোট হাতের এইচ। তাহলে এই 1-এর সাথে যদি তুমি 1 ইন্টু ছোট হাতের এইচ দিলেই তুমি এই পাশের ক্ষেত্রফলটা পাইয়ে গেলা। বোঝা গেছে কথা? তার মানে 1-এর সাথে এইচ গুণ দিলে আবারও কি এইচ। তাইলে ক্ষেত্রফল হয়েছে এইচ ইন্টু 1। এখন যদি তুমি এটাকে করো তাহলে সূত্রটা দাঁড়ায় কি? সূত্রটা দাঁড়াবে ওমেগা এইচ স্কোয়ার বাই 2। তাহলে এটা কি তোমরা প্রতিপাদন করতে পারবা? আমার মনে আছে আমি যখন থিওরি অফ স্ট্রাকচারের ভাইবা দিছিলাম ফাইনালের, তখন আমার এইটা বাইর করতে বলছিল যে এখানে এইটা কিভাবে আসলো, পি সমান ওমেগা এইচ স্কোয়ার বাই 2। এটা মানে বুঝাই নিয়ে আসো। তোমাদের 16 প্রবিধানের পড়া আর 10 প্রবিধানের পড়া, এর মধ্যে অনেক, তোমরা তো এখন 22-এ চলে আসছো। তাহলে 16-22 এই প্রবিধানগুলো একেবারে বাজে অবস্থা কইরা ফেলাইছে। আমাদের 10 প্রবিধানে যারা 3.00 পাইতো তারা এখন তোমাদের সময় 3.60 উপরে পায়, ওই লেভেলের স্টুডেন্ট। বোঝা গেছে কথা? আচ্ছা, কঠিন ছিল আমাদের সময় অনেক। তো তাহলে আমরা এই যে পাশে চাপের পরিমাণ কত পাইলাম? মোট চাপ পি ইজ ইকুয়াল টু কি পাইলাম? ওমেগা এইচ স্কোয়ার বাই 2। এটা হাইড্রোলিক্সেও আমরা কোনো একটা জায়গায় মনে হয় দেখছিলাম,
তোমরা পাইছো কি না? তবে হাইড্রোলিক্সে এই গড় চাপ পর্যন্ত আমরা বাইর করছি, গড় চাপ পর্যন্ত আমরা বাইর করছি। আচ্ছা, তাহলে এই যে চাপটা আমরা পাইলাম, পাশে মোট কি পরিমাণে চাপ দিতেছে? পি পরিমাণ ওমেগা এস স্কোয়ার বাই 2। এখন এই চাপটা কোন বরাবরে কাজ করবে? আমরা তো মোট চাপ বাইর করছি, এটা আসলে একটা চাপ হিসেবে তুমি কল্পনা করো, এবার এটাকে একটা পয়েন্ট লোড হিসেবে তুমি কল্পনা করো। কি লোড? পয়েন্ট লোড। পয়েন্ট লোড তো একটা নির্দিষ্ট বিন্দুতে কাজ করে, তাই না? সমভাবে বিস্তৃত লোড কী রকমের কাজ করে? সব জায়গায় সমানভাবে কাজ করে। ত্রিভুজাকৃতির লোড, এটা একটা ত্রিভুজাকৃতির লোডের মতোই অনেকটা, তাই না? তাহলে এখন এটাকে যদি আমরা একটা পয়েন্ট লোড হিসেবে কল্পনা করি, তাহলে এ কাজ করবে এই নিচ থেকে, এটা যেহেতু একটা ত্রিভুজের মতো হয়েছে, এই নিচ থেকে ত্রিভুজের ভরকেন্দ্র বরাবর, ত্রিভুজের ভরকেন্দ্র অর্থাৎ এর উচ্চতা যতখানি আছে এর 3/1 ভাগ, এর 3/1 ভাগ। সবাই কি বুঝছি? অর্থাৎ এই যে পি আমরা কল্পনা করলাম, টোটাল যে বল পানির যে ফোর্সটা, এটাকে পিতে কনভার্ট করে নিয়ে আসলাম, এটা কাজ করবে এই উচ্চতার নিচ থেকে, কত উচ্চতায়? এই নিচ থেকে এইচের 3/1 ভাগ, অর্থাৎ h/3 উচ্চতায়, h/3 উচ্চতায় কে কাজ করবে? পি। তাহলে পি সমান পাইলাম ওমেগা এস স্কোয়ার বাই 2, এবং এই কাজ করবে কোন বরাবরে? h/3 উচ্চতায়। এই পর্যন্ত সবাই বুঝছি? পি এর মান বের করলাম, আর এ কোন বরাবরে কাজ করবে এটা বের করলাম। ডাব্লু কোন বরাবরে কাজ করবে? ডাব্লু কোন বরাবরে? ভরকেন্দ্র বরাবর। ভরকেন্দ্র বরাবর কোন দিকে? নিচের দিকে কাজ করবে। এখন এই ডাব্লুটা একটু আমরা বের করি, এটাও তোমাদের অঙ্কের শুরুর দিকে বের করা লাগবে, যে এর ওজনটা আসলে কত। এই বরাবরে তো ডাব্লু কাজ করলো, এখন এই ডাব্লুটা কীভাবে বের করব? এই যে 1 মিটারের ওজনে 1 মিটার দৈর্ঘ্যের যে বাঁধ, ওই বাঁধের ওজনটা আমরা বাইর করব। এটা বাইর করার জন্য কি করতে হবে? আয়তন বাইর করতে হবে, এর সাথে গুণ দিতে হবে একক ওজন। আয়তন গুণ কি? একক ওজন। আমরা এটা লেখি, যে কোনো কিছুর ওজন তুমি বাইর করতে যাও তাইলে এই সূত্রটা কাজে লাগবে, আয়তন ইন্টু কি? একক ওজন। এখন এই যে ড্যামটা, এই ড্যামের এই এক পাশের ক্ষেত্রফল কত হবে? এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, তাই না? তাহলে সমান্তরাল বাহু কে কে আছে? এ আছে, উপরে একটা, আর নিচে আছে কি? বি। তাইলে সমান্তরাল বাহু দুইটা যোগ করলাম, এর সাথে গুণ দেব কি? হাফ, মানে 2 দিয়ে ভাগ দেওয়া আর হাফ গুণ দেওয়া একই কথা। তাইলে এর সাথে এইটা পাইলাম কি তুমি? এটা আমরা কি পাইলাম? আয়তন। এখনো আমাদের ক্ষেত্রফল তো বেরোয় না, এর সাথে কি গুণ দিতে হবে? উচ্চতা গুণ দিতে হবে। এখন এখানে এই ছোটটা দেবা না বড়টা দেবা? ওজন যখন বাইর করবা তখন বড় এজ দিতে হবে, তখন এই পুরোটাই উচ্চতা নিতে হবে নাকি? আমরা তো আর এতটুকু ওজন বাইর করবো না, আমরা পুরোটার ওজন বাইর করবো। তাইলে এই পাইলাম কি? ক্ষেত্রফল। এই পাইলাম কি? ক্ষেত্রফল। এর সাথে যদি তুমি এখন কি গুণ দাও? এই ক্ষেত্রফলের সাথে যদি তুমি এখন এর দৈর্ঘ্যটাকে গুণ দাও, এর দৈর্ঘ্যটাকে, আমরা পাইলাম কি? এই যে পাশে ট্রাপিজিয়াম, এর ক্ষেত্রফল, এর সাথে দৈর্ঘ্য গুণ দিলে আয়তন বের হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য কত? এল। দৈর্ঘ্য কত? এল। এল মানে 1, এল মানে কি? 1, তাহলে 1 দিলাম। এখন বাইরে হলো কি? এটা, এইটাই হয়েছে কি? আয়তন। এর সাথে গুণ দিবা একক ওজন। এখন এটার একক ওজন অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, একক ওজন অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে? এখন একক ওজন সাধারণত এটা যদি গাঁথুনি হয়, এটা যদি কি হয়? গাঁথুনি হয়, তাহলে গাঁথুনির একক ওজন হয় 1920 কেজি পার ঘনমিটার। 1920 কেজি পার ঘনমিটার। এ যদি কনক্রিট হয় তাইলে 2250 থেকে 2300 এরকমের হয়, ঠিক আছে? কনক্রিট। কি ধরনের কনক্রিট? লোহা ছাড়া সিমেন্ট কনক্রিট, সিসি যদি হয়, ঠিক আছে? আর যদি আরসিসি হয় তাহলে 2400, তাহলে কত? 2400। তো এখন ওইটা আমাদের দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে তোমরা 2000 কেজি ধরে নিবা। কত কেজি? 2000 কেজি। এবং ওখানে দেখবে এটা কিসের? এটা কি গাঁথুনির হইলে তোমরা 2000 ধরতে পারো, যদি এ কনক্রিটের হয় তাহলে তোমরা 2250 ধরবা। বুঝছো কথা? আচ্ছা, তো তাহলে এর সাথে একক ওজন 2000 যদি আমরা গুণ দেই, একক ওজনটাকে আমরা ওমেগা প্রাইম বলি। কি বলি? ওমেগা প্রাইম, ঠিক আছে? তাহলে এখন এটাকে একটা সূত্রের ভিতরে নিয়ে আসো, তাইলে কি দাঁড়ায়? এ প্লাস বি, এর সাথে গুণ দিবা কি? বড় হাতের এইচ বাই কত? 2। এর সাথে এই যে বড় হাতের এইচ এর সাথে তুমি ওমেগাও দিতে পারো, ওমেগা বড় হাতের এইচ, ঠিক আছে? হ্যাঁ, ওমেগা প্রাইম, তাহলে
আমরা এটা পাইলাম কি ডাব্লু, তাহলে ডাব্লু বের করার এটা একটা সূত্র। তাইলে এখন পর্যন্ত আমরা দুইটা সূত্র আবিষ্কার করলাম। কয়টা সূত্র? দুইটা সূত্র। আমরা সূত্রগুলো একটু এইখানে নোট করি। একটা পাইছিলাম পি, পি সমান ওমেগা এইচ স্কোয়ার বাই 2, আর একটা কি ডাব্লু, ডাব্লু সমান এ প্লাস বি ইন্টু ওমেগা প্রাইম এইচ বাই 2। ঠিক আছে, এটা কাজ করবে কোন বরাবরে? এই বরাবরে, ভরকেন্দ্র বরাবর নিচের দিকে। ঠিক আছে, এখন এই ভরকেন্দ্র কত দূরে আছে এটাও আমার বাড়ি করা লাগবে। এই হিলের পাশ থেকে ভরকেন্দ্র বড় হাতের এক্স পরিমাণ দূরে আছে। কোন পরিমাণে দূরে? বড় হাতের এক্স। যদি দেখো গুণের মতো লিখছি তার মানে বড় হাতের এক্স, আর যদি দেখো এরকমের লিখছি তার মানে ছোট হাতের এক্স। বোঝা গেছে কথা? তাইলে বড় হাতের এক্স পরিমাণে দূরে আছে। এখন এই ভরকেন্দ্র যে বড় হাতের এক্স, এটা বের করারও একটা সূত্র আছে। এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, এবং এটা প্রমাণও আমি তোমাদের যারা ওই পাশে আসো তাদেরকে আমি প্রমাণটাও দেখাই দেবো। তো তাহলে এই যে বড় হাতের এক্স, এটা বের করার সূত্রটা হয়েছে, এটা সহজ একটা সূত্র, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই 3 ইন্টু এ প্লাস বি। এটা কার বের করার সূত্র? বড় হাতের এক্স। বড় হাতের এক্সটা কি? হিমেল। বড় হাতের এক্সটা কি? বড় হাতের এক্স যে লিখলাম এটা আসলে কি? সজীব বলো। ঢোকে না এতক্ষণ কি পড়াইছি? এই যে ওজন যে বরাবরই কাজ করতেছে ওটা তো ভরকেন্দ্র বরাবর নাকি? তাহলে এই হিলের পাশ থেকে ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব ওইটাই হয়েছে বড় হাতের এক্স। এটা বের করার সূত্র কি? এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে আমরা এই বড় হাতের এক্স পাইলাম। এরপরে আমরা গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখবো। এখন একটু দেখো, একটু খেয়াল করো সবাই। এই ভরকেন্দ্র তো এই বরাবরে আছে। এখন পিটারে আমরা এদিকে বাড়াইয়া বর্ধিত করি। পিরে, কারে? পিরে। তাহলে ধরলাম এই যে পি, পি সমান এই রকমের এইদিকে কাজ করতেছে। পি তো এদিকেই কাজ করবে নাকি? এটা এদিকে পি, আর ডাব্লু এই বরাবরে নিচের দিকে কাজ করতেছে। এখন এই পি এর কারণে এ চাইবে এদিকে সইরা আসতে, তাই না? পি এর কারণে এই ড্যাম চাইবে সইরা যাইতে, তার জায়গা থেকে ব্যর্থ হবে। ব্যর্থ হবে কার জন্য? সবসময় মনে রাখবা, ব্যর্থ হবে পি এর জন্য। এই ড্যামটা ব্যর্থ হবে কার জন্য? আর এই ড্যামটা স্থির থাকবে ডাব্লুর জন্য। স্থির থাকবে কার জন্য? ডাব্লুর জন্য। প্রভাব বেশি হইতে হবে, ডাব্লুর প্রভাব সব জায়গায় বেশি হইতে হবে। উল্টানোর ক্ষেত্রে, সইরা যাওয়ার ক্ষেত্রে, সব জায়গায় ডাব্লুর প্রভাব বেশি হইতে হবে। যদি বেশি হয় তাহলে ড্যাম টিকবে, নাইলে টিকবে না। এখন কি কি প্রভাব আমরা সেইটা বের করব। তাইলে এই ড্যামটা ব্যর্থ হবে কার জন্য? পি এর জন্য। পি মানে ওমেগা এইচ স্কোয়ার বাই 2, এর জন্য ব্যর্থ হবে। আর এই ড্যামটা স্থির থাকবে ডাব্লুর জন্য। ঠিক আছে, তাহলে এখন পি কাজ করতেছে এদিকে, ডাব্লু কাজ করতেছে নিচের দিকে। তাহলে ড্যামটা এ চইলা যাইতে চাইবে কোন দিকে? কোনাকুনি এদিকে ডাইবা যাইতে চাইবে নাকি? এই যে এখানের যে কর্নারটা, এ মাটির মধ্যে ঢুইকা যাইতে চাইবে, এরকমের একটা অবস্থায় পৌঁছাবে। বোঝা গেছে? সজীব কি মাথায় ঢুকতেছে না? আচ্ছা, তো তাহলে এই যে পি এবং ডাব্লু, এই দুইটার রিয়াকশন, এই দুইটার কি, সরি রিয়াকশন না, রেজাল্ট্যান্ট, এই দুইটার রেজাল্ট্যান্ট লব্ধি, লব্ধিটা কাজ করবে এরকমের কোনাকুনি। লব্ধিটা কাজ করবে কোন বরাবর? এরকমের কোনাকুনি। বোঝা গেছে কথা? তাহলে আমরা ধরলাম এই লব্ধিটা, আর একটু উপরে, লব্ধি কাজ করবে এই রকমের। এই লব্ধিটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব? আর দিয়ে প্রকাশ করব। এই পর্যন্ত কি বুঝছি? এই যে আর এর মান, এটা একটা যদি আমরা এই যে ডাব্লু, এই ডাব্লু বরাবরে এখানে একটা লাইন এভাবে টানি, এরকমের একটা লাইন টানি, তাইলে এই যে বাহুটা, এই বাহুটার মান দিলাম আমরা পি। এই বাহুটার মান কি? এই যে বাহুটা, এই বাহুটার নাম দিলাম আমরা ডাব্লু। তাইলে এই যে কর্ণ, এই কর্ণটা হয়ে যাবে আর। এই যে আর, তোমরা ফিজিক্সে পড়ে আসছো, আর ইজ ইকুয়াল টু রুট ওভার আর এস, সরি পি স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার। সামান্তরিকের সূত্র, সামান্তরিকের সূত্র, বলের সামান্তরিক সূত্র পড়ে আসতো না সবাই? আচ্ছা, তাহলে যদি এরকমের বলগুলো 90 ডিগ্রি বা একটা আয়ত ক্ষেত্রের মতো হয়, ওটাও একটা সামান্তরিক, তাইলে এই সূত্র। যদি সামান্তরিক একটা কোণে থাকতো তখন অন্য একটা সূত্র হইতো। আচ্ছা, তো তাহলে এই আর এর মানটা এরকমের হবে। এখন একটু সবাই একটু খেয়াল করো, আমাদের এই যে রিয়াকশন আমরা যেটাকে এভাবে আঁকছি ডটেড দিয়া, এই রিয়াকশনটা তো এদিকে এরকমের নামাই নিয়ে আসছি আমরা, তাই না? এখন এই রিয়াকশনটা তোমার এই যে প্রস্থ, প্রস্থ টোটাল যে প্রস্থ, টোটাল প্রস্থ কি ছিল? বি। টোটাল প্রস্থ কি ছিল? বি। আর উপরের প্রস্থ কি ছিল? এ। এই প্রস্থের এই পয়েন্ট বরাবর, এই একটা পয়েন্ট পাইছি না, এই পয়েন্ট বরাবর রিয়াকশনটা কাজ করতেছে।
বুঝছো কথা? রিয়াকশনটা প্রস্থের একটা বিন্দুতে কি করছে, ছেদ করছে, ছেদ কইরা চলে আসছে। এখন আমাদের এই যে ওজন যে বরাবরই কাজ করতেছে ওইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা ছোট হাতের এক্স ধরবো। কি ধরবো? ছোট হাতের এক্স ধরবো। এই বিন্দুটার নাম এ বিন্দু, এই বিন্দুটার নাম বি বিন্দু, এই বিন্দুটার নাম দেব আমরা জে বিন্দু। কি বিন্দু? জে। আর এই বিন্দুটার নাম দেব আমরা কে বিন্দু। তাহলে দেখো এই এ থেকে জে পর্যন্ত এটারে আমরা ধরছি বড় হাতের এক্স। আমরা সূত্রগুলো একটু নোট করি। এ থেকে জে পর্যন্ত এটা হয়েছে কি বড় হাতের এক্স। এটা সমান কি পাইছি আমরা? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই 3 ইন্টু এ প্লাস বি। এই জে থেকে কে পর্যন্ত এই দূরত্বটাকে আমরা বলবো ছোট হাতের এক্স। এই দূরত্বটাকে কি বলবো আমরা? ছোট হাতের এক্স। এই যে ছোট হাতের এক্স এটা হচ্ছে জে থেকে কে পর্যন্ত, এই দূরত্বটাকে ছোট হাতের এক্স। এবং এইটা বের করার আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে পি বাই ডাব্লু, পি বাই ডাব্লু ইন্টু এইচ বাই 3। পি বাই ডাব্লু ইন্টু কি? এইচ বাই 3। এটা কার মান বের করার সূত্র? ছোট হাতের এক্স বের করার সূত্র। বোঝা গেছে কথা? আচ্ছা, তাইলে দুইটা এক্স পাইলাম, একটা বড় এক্স আর একটা কি বড় এক্স বের করার সূত্রটাও বড় আর ছোট এক্স বের করার সূত্রটা ছোট। মুখস্থ করা যাবে এই সূত্রগুলা। অঙ্ক এই যা বুঝাইতেছি বোঝো বা না বোঝো, সূত্রগুলা মুখস্থ থাকলেই তুই অঙ্ক করতে পারবি। বোঝা গেছে কথা? আচ্ছা, তাহলে একটু আমরা এই যে এক্স এটা কেন আসলো এটাও আমি বুঝাবো, সবাইরে না ওদেরকে বুঝাবো। আচ্ছা, তো তাহলে দেখো এই যে এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত এর মধ্যে কয়টা এক্স পাইছি দেখো তো? একটা পাইছি বড় হাতের এক্স আর একটা পাইছি কি ছোট হাতের এক্স। এই দুইটা এক্স থেকে এই যে প্রস্থ, এই যে প্রস্থ কি পাইছিলাম? টোটাল বি পাইছিলাম। প্রস্থ টোটালটা পাইছিলাম কি বি। এই টোটাল প্রস্থের বি এর অর্ধেক আমরা কল্পনা করব। তাহলে অর্ধেক এই বরাবরে আমরা আছে ধরলাম, ঠিক আছে? এই পাশে আছে বি বাই 2, এই পাশেও আছে কি বি বাই 2, এই পাশে আছে বি বাই 2 আর এই পাশেও কি বি বাই 2। তাইলে এই দুইটা এক্স এর যোগফল থেকে বি বাই 2 বাদ দিলে যে দূরত্বটুকু থাকে, বুঝছো কথা? টোটাল দুইটা এক্স এর যোগফল থেকে প্রস্থের অর্ধেক বি বাই 2 বাদ দিলে যে ডিস্টেন্সটুকু এখানে থাকে, এই যে ডিস্টেন্সটুকু, এইটাকে বলি আমরা বিকেন্দ্রিক দূরত্ব। এটাকে কি বলি আমরা? বিকেন্দ্রিক দূরত্ব। বোঝা গেছে? বিকেন্দ্রিক দূরত্বটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি। তাইলে ই বের করব কিভাবে? ই বের করব কিভাবে? দুইটা এক্স এর যোগফল মাইনাস বি বাই 2। এটাও একটা সূত্র, এটাও একটা কি সূত্র। তাইলে ই ইজ ইকুয়াল টু, ওটাই কাজে লাগবে, ওইটাই সব এই ড্যামের মধ্যে ওই একমাত্র ক্যারফা, বুঝছো? ওর জন্যই এই ড্যামে মানে বিভিন্ন জায়গায় ঝামেলা হবে। আচ্ছা, তাইলে দুইটা এক্স এর যোগফল পাইলাম, এর থেকে বাদ দেবা কারে? বি বাই 2 রে পাইলাম, বাদ দিলাম, ঠিক আছে? এখন আমরা পীড়ন বের করব। কি বের করব? পীড়ন। আমরা বলছিলাম যে 4টা শর্ত আছে আমাদের। কয়টা শর্ত? 4টা শর্ত। এই ড্যামটা স্থির থাকার জন্য 4টা শর্ত আছে। এর মধ্যে 1 নম্বরে ছিল টান পীড়ন বিহীন হবে। কি বিহীন হবে? টান পীড়ন। এই বিমের ভিতরে 2 ধরনের পীড়ন হবে। কয় ধরনের পীড়ন? 2 ধরনের। একটা প্রত্যক্ষ পীড়ন আর একটা পরোক্ষ পীড়ন। একটা প্রত্যক্ষ আর একটা কি পরোক্ষ। প্রত্যক্ষ যে পরোক্ষ না, ওটা হচ্ছে গিয়ে ওটা কি প্রত্যক্ষ? প্রত্যক্ষ একটা আছে, কিন্তু পরোক্ষটা আছে কিনা কে জানে। প্রত্যক্ষ পীড়নের সৃষ্টি হবে। আর হচ্ছে বেন্ডিং পীড়ন। হ্যাঁ, একটা প্রত্যক্ষ পীড়ন আর একটা কি বেন্ডিং পীড়ন। আচ্ছা, তো তাহলে এখন আমরা প্রত্যক্ষ পীড়নটা কি সেইটা একটু দেখি। প্রত্যক্ষ পীড়ন হচ্ছে ড্যামের ওজনের কারণে, ড্যামের ওজনের কারণে। এই ড্যামটা ওজন কত? ডাব্লু। এই ডাব্লুটা নিচের দিকে কাজ করতেছে না, মাটির উপরে। তাইলে মাটি কি করবে? ওইটাকে প্রতিরোধ করবে না? মাটি ড্যামের ওজনটাকে কি প্রতিরোধ করবে। তাইলে ওই যতখানি এরিয়া জুইরা আছে অতখানি এরিয়া জুইরা ড্যামের ওজনটাকে মাটি যে প্রতিরোধ করবে, ওই প্রতিরোধী যে বলটা, ওইটি প্রত্যক্ষ পীড়ন। ওইটি কি প্রত্যক্ষ পীড়ন। তাইলে এই ড্যামের নিচে যে তলদেশ, এই তলদেশের যে ক্ষেত্রফল, তলদেশের যে ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফলটাকে আমরা কি দিয়ে ভাগ দেব? ডাব্লু দিয়ে ভাগ দেব। তাইলে প্রত্যক্ষ পীড়ন পাবো। অর্থাৎ প্রত্যক্ষ পীড়ন যেটা, সেটা হচ্ছে ডাব্লু বাই
বি ইন্টু 1 মিটার, বি ইন্টু 1 মিটার, ডাব্লিউ বাই এ সোজা কথা। ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল, পীড়ন মানে কি বল বাই ক্ষেত্রফল, বল মানে কি এর ওজন, আর ক্ষেত্রফল মানে তলদেশের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি প্রত্যক্ষ পীড়ন, আর এটা হচ্ছে বেন্ডিং পীড়ন, আর এটা কি বেন্ডিং পীড়ন। তাইলে 6 WE বাই বি স্কোয়ার, এইটাই হয়েছে আমাদের কি বেন্ডিং পীড়ন। তাহলে বেন্ডিং পীড়ন কেমনে কেমনে আসলো বুঝছো? সিয়াম বোঝে নাই? সিয়াম বুঝছো? এটা না বুঝলেও চলবে, মনে রাখবি খালি। একটা বেন্ডিং পীড়ন, বেন্ডিং পীড়নটা কি 6 WE বাই বি স্কোয়ার, এটা মনে রাখা যাবে না? তাইলেই হবে। এখন কিভাবে আসলো সেটা একটু দেখি। আমরা এই যে উপরে, এটা আমরা প্রথম দিক থেকে একটু ভুল দেখছি, এই যে উপরের তলটা হবে না, এটা হবে কি নিচের তল। তাহলে নিচের যে তলটা, এইটার দৈর্ঘ্য 1 মিটার আর এটার প্রস্থ কত বি, অর্থাৎ এইটা এ 1 মিটার এইটা, আর এদিকে চওড়া ধরবো আমরা বি। তাইলে এইটার জন্য আমরা সূত্র প্রয়োগ করবো F = my বাই আই। এম মানে WE, ওয়াই মানে এই বি এর অর্ধেক, আর আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, BD³/12। বি মানে 1 আর ডি মানে এখানে বি, তার মানে 1 × B³/12। এটাকে ওলট পালট করলে আমরা পাবো 6 WE বাই বি স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মোমেন্ট। আমরা জানি F = my বাই আই, এখানে এমটা ছিল কি বেন্ডিং মোমেন্ট, এমটা কি ছিল বেন্ডিং মোমেন্ট। এখন ওই বেন্ডিং মোমেন্টটাই কার জন্য, ডাব্লুর জন্য বেন্ডিং মোমেন্ট হবে, এবং দূরত্ব আমরা এখানে কল্পনা করব বিকেন্দ্রিকতার জন্য যে দূরত্বটুকু, সে বিকেন্দ্রিক দূরত্ব কত ই। ঠিক আছে, আচ্ছা এখন এটা মুখস্থ জিনিস, এটাকে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, তো তাহলে দেখো আমরা এখানে বিকেন্দ্রিক দুইটা পীড়ন যে আমরা এখানে পাইলাম, একটা পীড়ন পাইলাম কি W/B, একটা পীড়ন পাইলাম কি W/B, এটা হচ্ছে প্রত্যক্ষ পীড়ন। প্রত্যক্ষ পীড়নটা কি প্রত্যক্ষ পীড়ন, প্রত্যক্ষ পীড়নটাকে F0 দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? F0 দিয়া। সেই F0 এটা সমান কি W/B। আর একটা হচ্ছে বেন্ডিং পীড়ন, আর একটা কি বেন্ডিং পীড়ন। এই বেন্ডিং পীড়নটাকে FB দিয়ে প্রকাশ করি, FB। এটা হচ্ছে কি 6 WE বাই বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন এই দুইটার যে যোগফল, এই দুইটার যে কি যোগফল, ওইটা হবে F ম্যাক্সিমাম। F ম্যাক্সিমাম, F ম্যাক্সিমাম এটা সমান হবে এই দুইটার যোগফল, অর্থাৎ W/B প্লাস 6 WE বাই বি স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি এখান থেকে W/Bটারে কমন নাও, W/Bটারে কমন নাও, তাহলে কি থাকবে? এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে কি 6E বাই বি, এই হচ্ছে F ম্যাক্সিমাম। ঠিক আছে, আর F মিনিমাম হবে দুইটার বিয়োগফল, দুইটার বিয়োগফল, অর্থাৎ W/B মাইনাস 6 WE বাই বি স্কোয়ার। এখান থেকে W/B আবারও কমন নেই, তাহলে থাকবে 1 মাইনাস 6E বাই বি। ঠিক আছে, এই যে সূত্র ঠোঁটের আগায় রাখতে হবে। হ্যাঁ, এই সূত্র আমাদের ম্যাথ করার সময় লাগবে। এই উপরের এটা মনে না রাখলেও চলবে। আমার সূত্র হয়েছে এইটা W/B × 1 প্লাস 6E বাই বি। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা এখন পর্যন্ত যে কটা সূত্র পাইছি, এই সূত্রগুলোর মধ্যে এটা মুখস্থ করবা, এটা মুখস্থ করবা, এইটা 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 এগুলো মুখস্থ করবা। এই দুইটা মুখস্থ না করলেও চলবে। ঠিক আছে, এই পীড়ন দুইটা F ম্যাক্সিমাম এবং F মিনিমাম দুইটা একই সূত্র, একটাই প্লাস আর একটাই মাইনাস, আর কিছু না। ঠিক আছে, প্রমাণগুলো আসতে পারে। এই যে পীড়নটা কিভাবে আসলো, F ম্যাক্সিমাম F মিনিমাম কিভাবে আসলো, এই প্রমাণটা আসছে 2-1 বার। ঠিক আছে, তোমরা একটু ট্রাই করো। এবারে আমরা আরও 2-1টা সূত্র আছে, ওই সূত্রগুলো আমরা দেখা আমরা সরাসরি ম্যাথে চলে যাব। দুইটা বাইর করা লাগবে, অঙ্ক করার সময় দুইটাই বাইর করতে হবে। আচ্ছা দেখো, হ্যাঁ কঠিন মনে হইতেছে,
অঙ্ক করার সময় আর কঠিন মনে হবে না, সূত্র কয়টা মুখস্থ করবি, অঙ্ক সহজ। আচ্ছা, এই আবারও একটু সূত্রগুলো দেখি আমরা। এই সূত্রগুলো বল ইয়ামিন, এটা হিমেল, তুই দাঁড়া দাঁড়া। হ্যাঁ, এখন বল পি সমান কি, পি বাইর করার সূত্র কি? হ্যাঁ, ডাব্লু না ওমেগা? ওমেগা এস স্কোয়ার বাই টু। ওমেগা মানে পানির একক ওজন, ওমেগা মানে কি পানির একক ওজন। এরপরে ডাব্লু বের করার সূত্র কি? এ প্লাস বি বাই টু, এর সাথে গুণ কত? ওমেগা প্রাইম এইচ, নাকি? এরপরে আমরা কার সূত্র পাইছিলাম? বড় হাতের এক্স সমান কি? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই 3 ইন্টু এ প্লাস বি। ছোট হাতের এক্স বের করার সূত্র কি? পি বাই ডাব্লু ইন্টু এইচ বাই 3। এরপরে কারে পাইছিলাম? এফ ম্যাক্সিমাম, এফ ম্যাক্সিমাম সূত্র কি? ডাব্লু, হ্যাঁ ও আচ্ছা ই ছিল না, ই ইজ ইকুয়াল টু কি? বি বাই টু। আচ্ছা, এরপরে এফ ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু কত? 1 প্লাস 6 ই বাই বি। এফ মিনিমাম ডাব্লু বাই বি 1 মাইনাস 6 ই বাই বি। ঠিক আছে? আচ্ছা, আরও দুই একটা সূত্র একটু দেখি। আমরা যখন নিরীক্ষা করব, চারটা নিরীক্ষা করব। কয়টা? চারটা। একটা হচ্ছে টান পীড়নে সে নিরাপদ কিনা, টান পীড়নে সে নিরাপদ কিনা। এটা কিভাবে বাইর করব? এই এফ ম্যাক্সিমাম বাইর করা লাগবে আর এফ মিনিমাম বাইর করা লাগবে। এফ ম্যাক্সিমামও বাইর করব, এফ মিনিমামও বের করব। দুইটা পীড়ন বাইর করার পরে আমরা দেখব একটা পীড়ন তোমাদের দেওয়া থাকবে, একটা পীড়ন তোমাদের দেওয়া থাকবে। আচ্ছা দেখো, আমরা একটা ম্যাথ দেখি। তোমরা সবাই উদাহরণ 4 নম্বরটা একটু বাইর করো সবাই। উদাহরণ 4 নম্বর বাইর করছো? 4 নম্বর বাইর করছো সবাই? 302 পৃষ্ঠায়, 302 পৃষ্ঠায়। এখানে বলা আছে যে চিত্রে একটি ট্রাপিজয়েডাল আকৃতির ম্যাশনারি ড্যামের স্থিতিশীলতা নিরীক্ষা করতে বলছে। ইমেল তুমি বসো। ম্যাশনারির ওজন বলা আছে 2200 কেজি পার ঘনমিটার এবং ভারবহন ক্ষমতা 15 টন পার মিটার স্কোয়ার। কত টন? না, 15 টন পার মিটার স্কোয়ার। এবং ঘর্ষণ সহগ বলা আছে কত? আচ্ছা, চিত্র যদি উল্লেখ থাকে তাহলে চিত্র আঁকা থাকবে, চিত্র উল্লেখ থাকলে এরকমের আঁকা থাকবে, অথবা এখানে তথ্যগুলো লেখাও থাকতে পারে, চিত্রনায়িকা তথ্যগুলো লেখাও দিতে পারে। আচ্ছা, এখন প্রথমে দেখো নিচের দিকে 4টা নিরীক্ষা আছে, দেখছো? একটা হচ্ছে টান পীড়নের জন্য নিরীক্ষা, একটা টান পীড়নের জন্য নিরীক্ষা, উল্টানোর জন্য নিরীক্ষা, পিছলানোর নিরীক্ষা, আর একটা কি বসনের ক্ষেত্রে নিরীক্ষা। দেখো টান পীড়নের জন্য যে নিরীক্ষা, এই 4টা নিরীক্ষার জন্য উপরে কত তথ্য বাইর করে তোমার অঙ্কগুলো করা লাগছে, দেখছো? হ্যাঁ, সবগুলো বের করা লাগছে। দেখো টান পীড়নের জন্য নিরীক্ষার জন্য আমরা 2টা পীড়ন বাইর করবো। কয়টা পীড়ন? এফ ম্যাক্সিমামও বাইর করব, এফ মিনিমামও বাইর করব। 2টা পীড়ন বের করার পরে উপরে দেখো ভার বহন ক্ষমতা কত দেওয়া আছে, দেখো তো 15 টন। ওইটাই একটা পীড়ন, ওইটাই কি 15 টন। 15 টন মানে কত জানো? 15,000 কেজি, 15,000 কেজি। তাহলে প্রতি বর্গমিটারে সে কত টন বহন করতে পারে? 15,000 কেজি, 15,000 কেজি প্রতি বর্গমিটারে। আর আমাদের 2টা পীড়ন যে পাইছি, এই 2টার মানেও কিন্তু ওইটা, এই 2টার মানেও কিন্তু ওইটা। একটা এফ ম্যাক্সিমাম আর একটা কি এফ মিনিমাম। একটু খেয়াল করো সবাই। এফ ম্যাক্সিমাম মানে এই যে ড্যামটা, একটু বোঝার চেষ্টা করো। এই যে ড্যামটা, এই ড্যামের 2টা প্রান্ত পাইছিলাম, একটা হিলের প্রান্ত আর একটা কি টোয়ের প্রান্ত। ঠিক আছে, একটা হিলের প্রান্ত আর একটা কি। এখন এই পাশ থেকে পানি চাপ দিতেছে, পাশ থেকে পানি চাপ দিতেছে, আর ডাব্লু নিচের দিকে কাজ করতেছে। এখন এই 2টা, এই পানির কারণে, পানির চাপের কারণে সে সামনে আগাইতে চাইতেছে, ডাব্লুর কারণে সে বৈশা থাকতে চাইতেছে। এখন এই 2টার কারণে এই যে সামনের যে অংশটা, টোয়ের যে অংশটা, এই বরাবরে মাটির দিকে বেশি পরিমাণে ওজন দিবে, মাটির দিকে বেশি পরিমাণে ওজন দেবে। তুলনামূলক এই পাশে কম পরিমাণে ওজন নিচের দিকে কাজ করবে, এই পাশে কম ওজন কাজ করবে। তাহলে এই পাশের যে চাপটা,
এই পাশের যেটা বেশি, যেটা এই দুইটার চাইতে এই মাটির যে ভারবহন ক্ষমতা আছে ওটাও তো পীড়ন। ভারবহন ক্ষমতা কি, প্রতি বর্গ মিটারে সে কি পরিমাণে ভার বহন করতে পারে, এটাই তো ভারবহন ক্ষমতা, তাই না? তাহলে আমরা দেখব এই যে পীড়ন সেইটাকে সে বহন করতে পারবে কিনা। সে বহন করতে পারে 15,000, আমি দেখব পীড়নটা 15,000-এর বেশি না কম, পীড়নটা 15,000-এর বেশি নাকি কম। তাহলে দেখো এখানে আমরা যে দুইটা পাইছিলাম, একটা পাইছিলাম 16,400, একটা পাইছিলাম কি 10,195, আর সে বহন করতে পারে 15,000, বহন করতে পারে কত 15,000। তাইলে কি ম্যাক্সিমামটা বেশি আছে, ম্যাক্সিমামটা বেশি আছে, যেটাই যে কোনো একটা বেশি থাকলেই সে নিরাপদ না, বেশি থাকলেই সে কি নিরাপদ না। অর্থাৎ আমার এই যে উৎপন্ন ম্যাক্সিমাম এবং মিনিমাম যেটা, এইটা ভারবহন ক্ষমতার চাইতে কম হইলে নিরাপদ, বেশি হইলে নিরাপদ না। বোঝা গেছে? তাহলে 1 নম্বর নিরীক্ষা পাইছি। হ্যাঁ হ্যাঁ, দুইটাই কম হইতো। 1 নম্বর নিরীক্ষা কি আমরা পাইছি, এটা হচ্ছে টান পীড়ন নিরীক্ষা। এরপরে দেখো 2 নম্বরে কি উল্টানোর ক্ষেত্রে নিরীক্ষা। এই ড্যামটা সামনের দিকে এই বরাবরে উল্টাইতে চাইবে, এরকমের এই বরাবরে এদিকে উল্টাইতে চাইবে, তাই না? তাহলে উল্টানোর জন্য আমরা সহক বের করব। কি বের করব? সহক। ঠিক আছে, এই যে সহকটা নিরাপদ সহক, এই নিরাপদ সহক বের করার সূত্র হইছে এম ও, না সরি, এটা হইছে MR/MO, নিরাপদ সহক, নিরাপদ সহক বের করার সূত্র কি MR/MO। ঠিক আছে, এখন এই যে MR, এই MR সমান কি হবে? MR মানে হইছে রেজিস্টিং মোমেন্ট। MR মানে কি? রেজিস্টিং মোমেন্ট। MR মানে কি? রেজিস্টিং মোমেন্ট। ঠিক আছে, এখন রেজিস্টিং মোমেন্ট মানে প্রতিরোধী মোমেন্ট। সে কি পরিমাণে বল দিয়া, কি পরিমাণে মোমেন্ট দিয়া সে এটাকে প্রতিরোধ করবে। প্রতিরোধ করবে কে? ডাব্লু। প্রতিরোধ করবে কে? ডাব্লু। এই ডাব্লু নিচের দিকে কাজ করতেছে, আমরা মোমেন্ট নেব কোন জায়গায়? এইখানে মোমেন্ট নেব নাকি? মোমেন্ট নেব কোন জায়গায়? এখানে নেব না মোমেন্ট? এখানে মোমেন্ট নেব কিনা? আচ্ছা, ওভারটার্নিং মোমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় এইখানে মোমেন্ট নেব। তাহলে এইখানে যদি আমরা মোমেন্ট নেই, ডাব্লুর জন্য মোমেন্ট কত হবে? ডাব্লু ইন্টু এই দূরত্বটা, ডাব্লু ইন্টু এই দূরত্বটা। এখন এখানে টোটাল কতখানিক দূরত্ব ছিল? এই যে টোটাল এখানে কতখানিক ছিল? বি। টোটাল দূরত্ব কত ছিল? বি। এর থেকে বাদ দেব কতটুকু? এইটুকু। তাইলে এইটু পাইয়ে যাব আমরা। তাহলে এই যে MR এর বদলে আমরা লিখতে পারি ডাব্লু, এটা হচ্ছে বল, আর দূরত্ব টোটালটা ছিল বি, এর থেকে বাদ যাবে বড় হাতের এক্স। তাইলে আমরা MO পেয়ে গেলাম, সবাইকে সরি MR প্রতিরোধী মোমেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে বাকি রইল কে? MO, ওভার টার্নিং মোমেন্ট। ওভার টার্নিং মোমেন্ট অর্থাৎ সে উল্টানোর ক্ষেত্রে সে প্রতিরোধ করবে কি রকমের, উল্টানোর জন্য সে মোমেন্টটা কি হবে। তাহলে উল্টানোর জন্য উল্টাবে কার জন্য? পি এর জন্য। উল্টাবে কার জন্য? পি এর জন্য। ঠিক আছে, এবারেও মোমেন্ট এইখানে বের করব, এবারেও মোমেন্ট এখানে বের করব। এখন এখানে এই পিটাকে এদিকে বর্ধিত করো, ঠিক আছে, এদিকে বর্ধিত করব। এখন এইখানে মোমেন্ট বের করব এই পি এর জন্য। ঠিক আছে, তাহলে এখন এখানে মোমেন্ট বের করতে হলে এই দূরত্বটা কাজে লাগবে, অর্থাৎ MO এটা সমান কি? পি ইন্টু এই দূরত্বটা। ঠিক আছে, এই দূরত্বটা কত? এই পি নিচ থেকে কত উচ্চতায় ছিল? h/3 উচ্চতায় ছিল। কত উচ্চতায় ছিল? h/3 উচ্চতায়। তাহলে এখানে গুণ হবে h/3। এইটা হচ্ছে ওভার টার্নিং মোমেন্ট। এই সূত্রটা কি বুঝবা সবাই? অর্থাৎ MR এত কিছু লাগবে না, তুমি এখানে বলবা, কি বলবা? কার জন্য? উল্টানোর ক্ষেত্রে নিরাপদ সহক। তাহলে আমরা লিখব উল্টানোর সহক। উল্টানোর সহক। আচ্ছা, উল্টানোর সহকটা বের করার সূত্র মনে রাখবা। সূত্র W ইন্টু বি মাইনাস বড় এক্স বাই কি? পি ইন্টু h/3। এই যেটা, এইটা অবশ্যই 2 এর চাইতে বেশি হইতে হবে। এটা অবশ্যই কত? 2 এর চাইতে বেশি হইতে হবে। অর্থাৎ এই যে ওজনের কারণে যে মোমেন্ট, এইটা ওই পি এর কারণের মোমেন্টের ডাবলের বেশি হইতে হবে। ডাবল বা তার চাইতে কি হইতে হবে? বেশি হইতে হবে। অর্থাৎ এই দুইটার ভাগফল কত হইতে হবে? অবশ্যই 2 বা তার চাইতে বেশি, 2 বা তার চাইতে বেশি হইতে হবে, না হলে উল্টে পড়ে যাবে। হয়তো বা উল্টাবে না। এখন দুইটা যদি সমান হইতো, একটু খেয়াল করো, এই পি এর কারণে এ যতটুকু উল্টাইতে চায়, ডাব্লুর কারণে সে ততটুকুই বসাই রাখতে চায়। তার মানে দুইটা সমান, দুইটা কি সমান, তার মানে সে স্থির আছে। বুঝছো কথা? তার মানে সে কি আছে? স্থির আছে। এখন যদি পি সামান্য একটু বাইরে যায় স্রোতের কারণে, তাইলে তো উল্টে যাবে। বোঝো না কথা? এই জন্য আমরা নিরাপদ ধরব। নিরাপদ কত? 2। অর্থাৎ এই পি এর কারণে যে মোমেন্টের সৃষ্টি হবে, ডাব্লু তার ডাবল প্রতিরোধ করার ক্ষমতা রাখতে হবে।
তাইলেই সে স্থির থাকবে, তাতে পাশের দিক থেকে আর যত ফুটছি আসুক না কেন কাজ হবে না। ঠিক আছে, আচ্ছা গেল এটা। এরপরে ঘর্ষণ, এরপরে কি ঘর্ষণ, পিছলানোর ক্ষেত্রে, কিসের কারণে, পিছলানোর ক্ষেত্রে। এটাও সূত্র, জাস্ট তোমরা মনে রাখবা, পিছলানোর ক্ষেত্রে নিরাপদ সহগ। তাহলে আমরা লিখি, বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না, এর জন্য আবার তোমাদের সেই ঘর্ষণ বুঝে আসতে হবে, আমি ঘর্ষণে যাইতে চাই না। তাহলে পিছলানোর সহগ এটা সমান ডাব্লু ইন্টু মিউ, ডাব্লু ইন্টু কি মিউ, মিউ ইন্টু ডাব্লু। মিউ মানে নিরাপদ, ঘর্ষণ সহগ, মিউ মানে কি ঘর্ষণ সহগ। এটা অঙ্কে দেওয়া থাকবে ভাগ দিবা পি দিয়া, ভাগ দিবা কি দিয়া, পি দিয়া। ডাব্লু ইন্টু মিউ বাই কি পি, এটা হয়েছে কি তোমার পিছলানোর ক্ষেত্রে নিরাপদ সহগ। এইটা দেড়ের বেশি হইতে হবে, এটা কি দেড়ের চাইতে বেশি হইতে হবে। এইটা কতর চাইতে বেশি হইতে হবে, 2 এর চাইতে। আর এইটা কতর চাইতে বেশি হইতে হবে, 1.5 চাইতে। যদি 1.5 চাইতে বেশি হয় তাহলে সে পিছলাবে না, তাইলে সে পিছলাবে না। আর যদি 1.5 চাইতে কম হয় তাইলে পিছলে যাবে। বোঝা গেছে কথা? আচ্ছা, এখন যদি পিছলাইয়া যায়, একটু খেয়াল করো, যদি পিছলাইয়া যায়, যদি পিছলাইয়া সব ঠিক আছে, শুধু পিছলানোর ক্ষেত্রে সে নিরাপদ না, সব ঠিক আছে, শুধুমাত্র কার ক্ষেত্রে নিরাপদ না, পিছলানোর ক্ষেত্রে নিরাপদ না। তখন আমাদের কি করতে হবে, এই যে এখানে সামনের দিকে বা এর যে কোনো জায়গায় আমরা নিচের দিকে গোজ দিয়ে দেবো। গোজ, গোজ বোঝো, ওটারে বলে কি, ড্যামের ক্ষেত্রে ওটারে কি বলে কি, ঠিক আছে, চাবি, চাবির যে ইংরেজি কি, ওই কি দিয়ে দেব। তাইলে এর নিচের দিকে যদি আমরা এভাবে গোজ দিয়ে দেই তাইলে সে আর সামনের দিকে পিছলাবে না। বুঝছো কথা? বড় হইতে হবে। আর উল্টানোর ক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে সে নিরাপদ না, তাইলে তারা গোজ দিলেও কাজ হইবে না। বুঝছো? হ্যাঁ, এই পাশ দিয়া ঠেক দিয়া কি লাগে, পাশের পানির চাপের কারণে পাশের ঠেকনায় কতটুকু আর প্রতিরোধ করবে। আচ্ছা, এই সবশেষে দেখো অসম বর্ষণের ক্ষেত্রে, অসম বর্ষণের ক্ষেত্রে নিরীক্ষা। অসম বর্ষণের ক্ষেত্রে এই খেয়াল করো, এইটা সহজ সবচাইতে। অসম বর্ষণের ক্ষেত্রে নিরীক্ষা আমরা কিভাবে করব, আমরা নিচে মাটি কি পরিমাণে লোড নিতে পারে আমরা বাইর করছি। নিচে মাটি প্রতি বর্গমিটারে কি পরিমাণে লোড নিতে পারে আমরা জানি, কত, 15,000 কেজি, ঠিক আছে, বা 15 টন, 15 টন। আর আমাদের ম্যাক্সিমাম যে পরিমাণে, ম্যাক্সিমাম যে পীড়নটা আছে, এফ ম্যাক্সিমাম যেটা আছে, এফ ম্যাক্সিমাম যেটা আছে ওইটার চাইতে, এটা প্রথম যে নিরীক্ষাটা আমরা করছি ওইটার মতোই অনেকটা, প্রথম দিকের যে নিরীক্ষাটা করছিলাম না টান পীড়নে, ওইটার মতোই। এখানে দেখব যে মাটি নিতে পারে 15 টন, মাটি নিতে পারে কত, 15 টন। আর এফ ম্যাক্সিমাম যেটা নিচের দিকে কি পরিমাণে ফোর্সে দিতেছে ওইটা কত, যদি ওইটা বেশি হয়, যদি এখানে কি বলা হয়েছে, মাটির ভারবহন ক্ষমতার চাইতে যদি ওটা বেশি হয় তাহলে নিরাপদ না। এটা অনেকটা 1 নম্বরে যে নিরীক্ষাটা করছো ওইটার মতোই, আর কিছুই না। তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো পারা যাবে সব, এই কোয়ালিটি, এরকমের একটা অঙ্ক করবা, প্র্যাকটিস করবা এই নিয়মে, তাইলে দেখবা সব অঙ্ক তোমরা পারবে। আয়তাকার ক্ষেত্রে একই, সব সূত্র একই প্রয়োগ করবা, আর কিছু না। বুঝি নাই? হ্যাঁ, টান পীড়নের ক্ষেত্রে আমরা এখানে পীড়ন বাইর করবো, এফ ম্যাক্সিমাম এবং এফ মিনিমাম। তোমরা বইয়ের প্রথম দিকে এখানে টান পীড়ন বলতে যেটা বোঝানো হয়েছে যে আমাদের যে বেসটা, আমাদের এখানে বেসটা আমাদেরকে দেখতে হবে, নিচে তলদে এই যে মাটির উপরে যে বেসটা আছে, এই বেসের এখানে আমাদের যে পীড়নের তো আমরা বিভিন্ন প্রকারভেদ করছি না, এর মধ্যে যেটা ছিল টান পীড়ন, এইখানকার টান পীড়ন আর ওই টান পীড়নকে একত্রে মিলাবার না। ড্যামের ক্ষেত্রে যে টান পীড়ন, এই টান পীড়ন অনেকটা এর আশেপাশে যে বলগুলো আছে সেইগুলোর উপরে ডিপেন্ড করে। বোঝা গেছে? আশেপাশে এই যে পি, ডাব্লু, বিকেন্দ্রিক দূরত্ব, এই সব কিছু বিষয় পড়ে। ও আচ্ছা, আমরা টান পীড়নের ক্ষেত্রে আর একটা কথা আমার মনে পড়ছে, বিকেন্দ্রিক যে দূরত্বটা, আমরা মধ্য তৃতীয়াংশ একটা সূত্র আছে এই অধ্যায়ের, সেই সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। মধ্য তৃতীয়াংশ সূত্রটা বুঝলে তোমার ওইটা অনেকটা ক্লিয়ার হবে। দেখো, আমরা প্রথমে এই যে বেসটা বিটা, এই বিটারে 3 ভাগ করব। কয় ভাগ করব? 3 ভাগ করব। ঠিক আছে, বিটারে 3 ভাগ করব। তাইলে ধরলাম এই থেকে এই পর্যন্ত 1 ভাগ, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 1 ভাগ, ঠিক আছে, আর এই পাশ থেকে এই পাশ পর্যন্ত 1 ভাগ, তাইলে 3 ভাগ পাইলাম। এখন এই যে 3 ভাগের
আমরা দুইটা বল এখানে পাইছিলাম, একটা পি আর একটা ডাব্লু, এই দুইটার যে লব্ধি, এই লব্ধিটা হয়েছে কি আর, এই লব্ধিটা কি আর, এই আরটাকে আমরা এদিকে এরকমের ভাবে দিয়ে দিছিলাম, তাই না? এখন এই যে লব্ধিটা, এটা দেখতে হবে বেইজের কোন ভাগ দিয়ে যাইতেছে। বেইজের আগে 3 ভাগ করছি, একটা এই পাশে, একটা মাঝখানের, একটা এই পাশে, ঠিক আছে? যদি যদি লব্ধিটা মাঝখানের ভাগ দিয়ে যায় তাহলে বিমটা নিরাপদ, সরি ড্যামটা নিরাপদ। বোঝা গেছে? মধ্য তৃতীয়াংশের সূত্রের মধ্যে তোমরা সবাই একটু প্রশ্নের মধ্যেও দেখতে পারো অথবা থিওরির মধ্যেও পাইতে পারো। হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রশ্নটাই অনেকবার আসছে, তাই না? কি বলা হয়েছে যে ড্যামের প্রস্থচ্ছেদ বা আকার আকৃতি এমন হওয়া উচিত যাতে করে পার্শ্বচাপ পি এবং এর ওজন ডাব্লু, এর লব্ধি বল আর ড্যামের বেইজের মধ্যরেখা বরাবর ছেদ করে। এখানে মধ্যরেখা হবে না, এটা মধ্য তৃতীয়াংশ হবে। কি হবে? ড্যামের প্রস্থের মধ্য তৃতীয়াংশ বরাবর যায়। ড্যামের তলদেশকে প্রস্থকে সমান 3টি খণ্ডে বিভক্ত করলে মধ্যের অংশকে মধ্য তৃতীয়াংশ বলে। লব্ধি বল যদি ড্যামের বেইজের মধ্য তৃতীয়াংশ দিয়ে অতিক্রম করে তাহলে সর্বোচ্চ পীড়ন গ্রহণযোগ্য পর্যায়ে থাকবে, ড্যামে অসম বর্ষণ হবে না, টান পীড়নবিহীন হবে এবং ড্যামটি উল্টিয়ে পড়বে, মানে সব জায়গায় সে নিরাপদ হবে যদি বিকেন্দ্রিক দূরত্বটা কোন বরাবরে যায়? মধ্য তৃতীয়াংশ, সরি বিকেন্দ্রিক দূরত্বটা তো আমাদের লব্ধিটা, ঠিক আছে? এখন এইটা আবার ডিপেন্ড করে বিকেন্দ্রিক দূরত্বের উপর। তোমার বিকেন্দ্রিক যে দূরত্ব ইটা আমরা বের করছি না, এই যে এইটা বি, যেটা প্রস্থের 6 ভাগের 1 ভাগ, প্রস্থের 6 ভাগের 1 ভাগ, ঠিক আছে? 6 ভাগের 1 ভাগ এর চাইতে সম্ভবত কম হইতে হয়, এর সমান হইতে হয় অথবা কম হইতে হয়, অর্থাৎ এটা সমান অথবা কম হবে প্রস্থের 6 ভাগের 1 ভাগ। এরকমের এই শর্তটা যদি মাইনা চলে, আমরা যেটা সেই ইটারে তো আমরা বাইর করতাম, কীরকমের বাইর করতাম? এই সূত্র দিয়ে বাইর করতাম না? এই সূত্র দিয়ে বাইর করে দেখবো বিমের ধরো নিচের প্রস্থ আছে 4 মিটার বা 6 মিটার আছে, কয় মিটার? 6 মিটার। এখন এর মান এইটা যদি 6 ভাগের 1 ভাগ বা তার চাইতে কম হয়, অর্থাৎ 1 মিটার বা তার চাইতে যদি কম হয়, তাইলে আমাদের এই মধ্য তৃতীয়াংশের সূত্রটা সে মাইনা চলে। বোঝা গেছে? মধ্য তৃতীয়াংশ সূত্রটা মাইনা চলে। আর সেক্ষেত্রে আমাদের যে সামনের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো অনেকাংশ সে কভার করে ফেলায়, সেক্ষেত্রে নিরাপদ হয়। এখন তুমি যেটা বলছো যে টান পীড়নে নিরাপদ কিনা, এই যে টান পীড়নটা আর তুমি যে বিমের যে টান পীড়ন, ওইটার সাথে এটাকে মিলাবা না। বুঝছো কথা? টান পীড়ন এটাকে তুমি লম্বা এভাবে ড্যাম ধরো, একটা লম্বা এভাবে একটা খালের মধ্যে একটা লম্বা ড্যাম আছে, ওই ড্যামটাকে তুমি বিম হিসেবে কল্পনা করো, বড় একটা বিম হিসেবে কল্পনা করো, তাইলেই এর তলদেশে কি টানের সৃষ্টি হবে না? ওই টান পীড়নটা অনেকটা এই যে এফ মিনিমাম এবং ম্যাক্সিমাম এই দুইটার উপর ডিপেন্ড করবে। বোঝা গেছে কথা? আচ্ছা, তো তাহলে আমাদের যে অধ্যায়টা, এই অধ্যায়টায় আমরা একটা অঙ্ক যদি করতে পারতাম তাহলে সুবিধা হইতো। আমরা যে অঙ্কটা শুরু করছিলাম, ভিডিওটা অফ করে, আমরা যে অঙ্কটা শুরু করছিলাম এই অঙ্কটা